সো হ্যালো এভরিওয়ান, আমরা রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট সলভ করছি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামকে টার্গেট করে চলছে। এছাড়াও যারা কলকাতা পুলিশের এক্সাম দেবে বা এমটিএসের এক্সাম দেবে তাদেরও এই সিরিজটা থেকে কমপ্লিটলি হেল্প তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, 100 দিন আমাদের এই সিরিজটা কন্টিনিউ চলতে থাকবে। 100টা টোটাল আমরা প্র্যাকটিস সেট সলভ করবো। প্রত্যেকটা শিফটে আমরা এখন থেকে 25টা করে কোশ্চেন রাখার চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকে আমাদের ডে 6। এর আগে আমাদের 5টা ক্লাস হয়ে গেছে। যারা সিরিয়াসলি প্রিপারেশন করছো তারা অবশ্যই আগের প্রত্যেকটা ক্লাস দেখে নিও। এই ভিডিও ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, আর ক্লাসের যে পিডিএফটা আছে কোশ্চেনের পিডিএফটা তোমরা পাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের একটু বলে দিই ভিডিওটা শুরু করার আগে। প্লেলিস্টে গেলে তোমরা একটা প্লেলিস্ট পেয়ে যাবে ম্যাথমেটিক্স, ডাব্লিউপি কেপি ম্যাথমেটিক্স। এখানে চ্যাপ্টার ওয়াইজ ডাব্লিউপির জন্য ম্যাথমেটিক্স আমি তোমাদের কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ এখানে তোমরা পেয়ে যাবে। তো যারা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ দেখবে তারা, যারা ভাবছো চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ দেখবে, তারা অবশ্যই এই প্লেলিস্টে গিয়ে পরপর তোমরা ক্লাসগুলো করে নিও। ঠিক আছে, এই প্লেলিস্টের লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো শুরু করছি আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা দিয়ে। তো প্রথম কোশ্চেন আমাদের এখানে কি বলছে দেখো। প্রথম কোশ্চেনটা আমাদের এখানে বলছে এ আর বি একসাথে কাজ করলে 20 দিনে একটা কাজ করতে পারে। তাহলে টাইম ওয়ার্কের অঙ্ক একদম সিম্পল করবো আমরা। এ আর বি একদিনে করলে কতদিন টাইম লাগে, তাদের একসাথে করলে তাদের 20 দিন টাইম লাগে। এ একা 30 দিনে কাজটা করতে পারে, তাহলে আমরা লিখবো এ করতে পারে কত দিনে, 30 দিনে করতে পারে। এরপর বলছে বি একা কত দিনে কাজটা করতে পারবে, তাহলে বি এর ভ্যালু আমাদের বার করতে হবে। একদম সিম্পল, কীভাবে করবো দেখো। সবথেকে বেস্ট ইজি নিয়মটা আমি তোমাদের দেখাচ্ছি। সবার আগে আমরা এটা লসগু নেবো। লসগু নিলে কত আসবে, 60 হয়ে গেল আমাদের টোটাল ওয়ার্ক। 20 দিয়ে আমরা 60কে ভাগ করবো, তাহলে আমরা পাবো হচ্ছে 3 × 20 = 60। 30 দিয়ে ভাগ করবো 60কে, তাহলে পাবো হচ্ছে 30 × 2 = 60। তাহলে কাজ করার ক্ষমতা পেয়ে গেলাম। এ একদিনে কটা কাজ করতে পারে, 2টো কাজ। আর এ আর বি একসাথে করলে 3টে কাজ করতে পারে। তাহলে দেখো, যখনই এর সাথে বি চলে আসলো তখনই এই 2-এর থেকে 3 হয়ে যাচ্ছে। তার মানে কত বৃদ্ধি পাচ্ছে, এখানে বি আসার জন্য 1 বৃদ্ধি পাচ্ছে। 2-এর থেকে 3 হয়ে যাওয়া মানে 1 বৃদ্ধি পাওয়া, তাহলে 1 বৃদ্ধি পাচ্ছে। তাহলে টোটাল কাজ 60, সেটাই যদি বি করে, বি একদিনে একটাই কাজ করতে পারে, তাহলে 1 দিয়ে ভাগ করে দাও। টোটাল আমাদের টাইম লাগবে হচ্ছে বি করলে 60 দিন। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইটুকু পেন চালাবে, তোমার অ্যান্সার পরীক্ষার খাতায় চলে আসবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। নেক্সট দেখো, পরবর্তী কোশ্চেন আমাদের এখানে বলছে যে একটি চৌবাচ্চার 2/5 অংশ 6 মিনিটে ভরা যায়, তবে অবশিষ্ট অংশটি পূর্ণ করতে কত সময় লাগবে। তাহলে একদম সিম্পল বোঝো, 2/5 অংশর মানে কি, টোটাল ছিল 5, তার মধ্যে 2 ভাগ ভরেছে। তাহলে আমরা বলতে পারি 6 মিনিটে ভরছে কত, 6 মিনিটে ভরছে হচ্ছে 2 ভাগ। 6 মিনিটে কত ভাগ ভরছে, 5 ভাগের মধ্যে 2 ভাগ ভরছে। তাহলে 5 ভাগের মধ্যে যদি 2 ভাগ ভরে যায়, আমি বলতে পারি এখনও 3 ভাগ ফাঁকা আছে। টোটাল 5 ভাগ, তার মধ্যে 2 ভাগ ভরা হয়ে গেছে, তাহলে এখনও ফাঁকা আছে 3 ভাগ। বলছে অবশিষ্ট যেটা আছে, অবশিষ্টাংশ, সেটা ভরতে কত সময় লাগবে, মানে এই 3 ভাগ ভরতে কত সময় লাগবে। তো 3 ভাগের টাইম জানার জন্য 3 দিয়ে গুণ করে দাও। তাহলে সিম্পল যদি আমরা কাটাকাটি করি এটা, তাহলে আমরা এখানে পাবো 2 দিয়ে কাটলে এটা পাবো 3 আর 3 গুণ করলে আমরা পাবো 9। তাহলে 9 মিনিট টাইম লাগবে, বি আমাদের এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, কমপ্লিট। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাই। নেক্সট দেখো, 3 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের বলছে। আয়তক্ষেত্রের ক্ষেত্র লাগবে না। ঠিক আছে, এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বলছে 6:5 অনুপাতে আছে। পরিধি বলছে আমাদের এখানে কত, 132 মিটার। তাহলে এর প্রস্থটা কত আমাদের বার করতে হবে। তাহলে সিম্পল দেখো, সবার আগে আমরা একটা আয়তক্ষেত্র আঁকবো। তাহলে এবার আমরা জানি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 6, তার মানে আমরা অনুপাত থেকে সরালে এটা পাবো 6x, আর প্রস্থ আমাদের বলছে 5, তাহলে আমরা এটা পাবো হচ্ছে 5x। এবার আমাদের এখানে বলছে পরিধি হচ্ছে এত, পরিধি কত বলছে, এত বলছে। এবার দেখো, এই বাহুটা লজিক্যালি কোশ্চেনটা যদি করি, এটা যদি পুরোটা 6x হয়, তাহলে এটাও 6x, দুটোই সমান, তাহলে এটাও 6x হবে। এটা যদি 5x হয়, এখান থেকে এটুকু, এটাও কত হবে, 5x। ঠিক আছে, আর পরিধি মানে হচ্ছে 4টে বাহুর যোগফল। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো, এখানে সিম্পল 6 যোগ করলে 12, আর এদিকে 5 5 10, তাহলে 12 আর এদিকে 10, তার মানে আমরা পাচ্ছি 22x। তাহলে সবকটা যোগ করলে কত পাবো, 22x। পরিধি মানে সব বাহুর যোগফল, তাহলে 22x = আমরা পাচ্ছি কত, পরিধি 132। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা 11 দিয়ে যদি আমরা কাটি, 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22 হবে। 11 দিয়ে কাটলে এটা 12 বারে কাটবে, 2 দিয়ে কাটলে এটা 6 বারে কাটবে। তাহলে x এর ভ্যালু আমরা কত পাচ্ছি, x এর ভ্যালু আমরা এখানে 6 পেয়ে যাচ্ছি। আমাদের এখানে বলছে এর প্রস্থ কত, প্রস্থ মানে এই 5x এর ভ্যালু বার করতে হবে। তো 5 এর x এর ভ্যালু বার করার জন্য আমরা সিম্পল কী করবো, 5 × x এর ভ্যালু কত, x এর ভ্যালু 6, তাহলে 6 লিখবো। 5 6 এটা কত আসবে, 30 আমাদের অ্যান্সার। অপশান বি আমাদের এই অঙ্কটার অ্যান্সার। বোঝা গেল, পুরো অঙ্কটা ডিটেলসে কনসেপ্টের সাথে বুঝিয়ে দিলাম। প্রত্যেকটা অঙ্কই আমি তোমাদের এমনভাবে বোঝাচ্ছি যেখানে তোমরা পুরো কনসেপ্টও বুঝতে পারবে আর অনেক তাড়াতাড়ি পরীক্ষায় করতেও পারবে। ঠিক আছে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাই। নেক্সট দেখো, 4 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে, একজন ব্যবসায়ী একটি নিবন্ধ মানে একটা বস্তু বিক্রি করার জন্য 30% এবং 40%-এর দুটি পরপর ছাড়ের অনুমতি দেয়। তিনি সেই নিবন্ধটি 840 টাকায় বিক্রি করেন, তাহলে নিবন্ধটির চিহ্নিত মূল্য কত। তাহলে এই অঙ্কটা আমরা এক লাইনে কীভাবে করবো, এই অঙ্কটা এক লাইনে করার জন্য আমার চিহ্নিত মূল্য কত আমি জানি না, তাহলে আমরা চিহ্নিত মূল্যটা পি ধরে নেব।
এবার প্রথমে ছাড় দিচ্ছে কত 30%, তাহলে 100 থেকে 30 কমিয়ে দাও তাহলে হবে 70%, তাহলে বিক্রি করবে কত 70%, 70% মানে 70/100। পরে দেখো 40% ছাড় দিচ্ছে, তাহলে 100 থেকে 40 বাদ দাও তাহলে হবে 60%, তার মানে পরে বিক্রি করছে আবার 60%, 60/100। দুবার ছাড় দিয়ে দিল, ছাড় দেওয়ার পরে জিনিসের দাম কত 840, তাহলে ডাইরেক্ট লিখে দাও 840। এবার এই ক্যালকুলেশনটা করো, এক লাইনে তোমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তাহলে এটি যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এখানে 00 সাথে এই 00 ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। 7 দিয়ে যদি আমরা কাটি এটাকে 7 12 84, তাহলে আমরা এখানে পাবো 120। 6 দিয়ে কাটলে আমরা পাবো হচ্ছে 6 দুগুণে 12, তার মানে 20 পাচ্ছি। তাহলে প্রিন্সিপাল পি এর ভ্যালু আমরা কত পাচ্ছি, পি মানে হচ্ছে আমাদের চিহ্নিত মূল্য, সেটা আমরা পাচ্ছি। এদিকে 100 আর 20 গুণ হয়ে গেলে আমরা সিম্পল পেয়ে যাবো 2000। তাহলে 2000 কোন অপশানে আছে, অপশান 1, অপশান 1 আমাদের অ্যান্সার। তাহলে এইসব অঙ্ক আমরা এক লাইনেই করবো, এর থেকে বেশি টাইম আমরা নেব না, কিন্তু তোমার কনসেপ্ট জানতে হবে, আর কনসেপ্ট জানার জন্য রেগুলার তোমার ক্লাসটা করতে হবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলছে দেখো, একটি নিবন্ধের চিহ্নিত মূল্য বলছে আমাদের এত টাকা। চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস, যেটা বস্তুর উপর লেখা থাকে। একজন দোকানদার 30% ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে, এখনও 40% লাভ করছে, ঠিক আছে। এবার আমাদের বলছে নিবন্ধটির ক্রয় মূল্য কত। তাহলে এরকম যদি অঙ্ক দেয় যে লাভ করছে আবার ডিসকাউন্টও দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা করবো সবসময় লাভ সবসময় হবে কেনা দামের উপর, মানে কস্ট প্রাইস। কস্ট প্রাইসের উপর লাভ হয়। লাভ কত বলছে আমাদের এখানে 40%-এর লাভ হচ্ছে, তার মানে এটা 40%-এর লাভ মানে 100 সাথে 40 অ্যাড হয়ে যাবে, তাহলে হবে কত 140/100, ঠিক আছে। সিপির উপরে 40%-এর লাভ মানে 140/100, ঠিক আছে। আর মার্ক প্রাইসের উপর সবসময় ছাড় দেয়। মার্ক প্রাইস চিহ্নিত মূল্য কত, চিহ্নিত মূল্য ছিল 1050 টাকা, তাহলে এখানে লিখবে 1050 টাকা মার্ক প্রাইস। সেটার উপর ডিসকাউন্ট দিচ্ছে কত, সেটার উপর ডিসকাউন্ট দিচ্ছে 30%। 30%-এর ডিসকাউন্ট মানে হচ্ছে জিনিসটা 70-তে বিক্রি করছে, যত পার্সেন্টের ছাড় হয় সেটা 100 থেকে বিয়োগ হয়ে যায়, তাহলে এটা লিখে দাও 70% মানে 70/100। এবার সিম্পল আমরা কাটাকাটি করবো, তাহলে এই 100-র সাথে আমরা এই 100 কাটবো। 70 দিয়ে কাটলে দেখো 140-কে 2 বারে কাটবে, ঠিক আছে। 2 দিয়ে যদি আমরা এই পুরোটাকে কাটি তাহলে আমরা এখানে পাবো 5 দুগুণে 10, আর এখানে আমরা পেয়ে যাব হচ্ছে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 525। তাহলে কস্ট প্রাইস আমরা কত পেয়ে গেলাম, কস্ট প্রাইস আমরা পেয়ে গেলাম 525 টাকা। এটাই আমাদের অ্যান্সার, অপশান 4। বোঝা গেল কত ফাস্ট আমরা অ্যান্সার বার করতে পারবো 2-1 লাইনেই। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 2/3 অফ পি। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2/3 অফ মানে গুণ, তারপরে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু আমাদের এখানে বলছে 6/7। এখানে আমাদের বলছে 6/7, তারপর আমাদের বলছে অফ কিউ, অফ মানে গুণ, তাহলে আমাদের এখানে বলছে ইন্টু কিউ। এবার বলছে পি আর কিউ এর রেশিওটা বার করো, দেন হোয়াট ইজ পি ইজ টু কিউ। তাহলে সিম্পল আমরা এখানে কি করব, পি এই পাশে আছে আমরা লিখব, ঠিক আছে। আরেকটু যদি আমি তোমাদের যদি আরেকটু দেখাই ক্যালকুলেশনটা, এখানে ইজিলি আমরা কাটতে পারি। 2 দিয়ে 6-কে কাটলে 3 বারে কাটবে, ঠিক আছে। এই 3-এর সাথে এই 3 কোনাকুনি গুণ হয়ে কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। নিচে কত আছে, নিচে আছে 7, তাহলে 7 লেখো। আর সিম্পল এখানে আমাদের হবে হচ্ছে এই পাশে পি আছে, তাহলে পি আমরা লিখবো। ওই পাশ থেকে কিউ এসে তলায় গিয়ে বসবে, তাহলে পি বাই কিউ চলে আসলো। তাহলে অ্যান্সার কত হচ্ছে 9/7 মানে 9:7। 9:7 আমাদের অপশান 1, অপশান 1 আমাদের অ্যান্সার। বোঝা গেল। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে x/y আমাদের এখানে বলছে 3/5, ঠিক আছে, কমপ্লিট। এবার আমাদের এখানে বলছে যে 5x প্লাস 2y অ্যান্ড আমাদের বলছে হোয়াট ইজ দ্য রেশিও, এইটা আর এইটা রেশিওর বার করতে হবে। তো রেশিও বার করার জন্য একটা রেশিও চিহ্ন দিয়ে দেবো মাঝখানে। বলছে এইটা ইজ টু 5x মাইনাস ওয়াইয়ের রেশিও বার করো। তাহলে এই সব কোশ্চেন আমরা পরীক্ষায় এক লাইনে করতে পারবো। কীভাবে দেখো, এক্সের জায়গায় এক্সের ভ্যালু 3 নেবো, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের ভ্যালু ডাইরেক্ট আমরা 5 নেবো। তাহলে 5 ইন্টু এক্সের জায়গায় আমরা এক্সের ভ্যালু কত নেবো, এক্সের ভ্যালু নেবো হচ্ছে 3, তাহলে 3×5 এটা হয়ে যাবে হচ্ছে 15, কমপ্লিট। প্লাস 2 ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু 5, তাহলে 5 দুগুণে এটা হয়ে যাবে কত 10, কমপ্লিট। এরপর আমরা এখানে পাবো 5 ইন্টু এক্সের ভ্যালু কত হয়ে যাবে 3, তাহলে এটা হয়ে যাবে 3×5 15, ঠিক আছে। মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু আমাদের এখানে 5, তাহলে আমরা এখানে লিখবো 5, কমপ্লিট। তাহলে এটা হয়ে যাবে আমাদের 25, আর এটা হয়ে যাবে আমাদের 10, ঠিক আছে। বিয়োগ করলে 10, 5 দিয়ে কাটলে আমরা পাবো 5×5 25, 5 দুগুণে 10, তাহলে আমাদের অ্যান্সার 5:2, অপশান 1, অপশান 1 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। পরবর্তী কোশ্চেন আমাদের হচ্ছে 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 15টি সংখ্যার গড় বলছে আমাদের 40। দেখো আমাদের এখানে কনসেপ্ট বুঝতে হবে অঙ্কর। 15টি সংখ্যার গড় কত বলছে 40, তার মানে প্রত্যেকটা সংখ্যায় কত করে আছে 40 40 40 করে আছে। দুটি সংখ্যা
45 এবং 35 বাদ দেওয়া হলো, তাহলে দুটি সংখ্যা আমি এর থেকে বাদ দিয়ে দিচ্ছি। একটা সংখ্যা আমি বাদ দিচ্ছি হচ্ছে 45 বাদ দিচ্ছি, আরেকটা সংখ্যা বাদ দিচ্ছি 35 বাদ দিচ্ছি, ঠিক আছে, 35 আর 45। তাহলে অবশিষ্ট সংখ্যার গড় কত হবে? দেখো অঙ্কটা না করেই আমি অ্যান্সার ডাইরেক্ট বলতে পারি, শুধু তোমার কনসেপ্টের এতটা ক্ল্যারিটি থাকতে হবে যাতে তুমি দেখেই বলতে পারো। কীভাবে করবে দেখো, একদম সিম্পল বিষয়। টোটাল গড় ছিল কত? 40। প্রথম সংখ্যাটা যখন যাচ্ছে তখন 40 নিয়ে গেলে গড়ের কোনো ফারাক পড়তো না, কিন্তু 40-এর থেকে কত এক্সট্রা নিয়ে যাচ্ছে? প্রথমটা +5, এক্সট্রা 5 নিয়ে চলে যাচ্ছে, বোঝা গেল? আর পরের সংখ্যাটা দেখো, 40 যদি যেটা গড় থাকে সেইটাই যদি নিয়ে যায় তাহলে অ্যাভারেজে কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। কিন্তু পরের সংখ্যাটা কী করছে দেখো, এখানে 40-এর বদলে 35 নিচ্ছে, মানে -5 রেখে, মানে কম নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আমরা বলতে পারি যে -5 রেখে যাচ্ছে, -5 এখানে হচ্ছে কম নিয়ে যাচ্ছে, মানে এটা 40-এর থেকে এটা কত কম? 5 কম, তাহলে বলতে পারি এটা -5। এবার একটা জিনিস দেখো, একটা হচ্ছে 5 বেশি নিয়ে যাচ্ছে, একটা 5 কম নিয়ে যাচ্ছে, তাহলে এইখানে আমরা +5 -5 কেটে কত করে দিতে পারি? পুরো 0। যদি এখানে পুরো 0 চলে আসে তাহলে মাথায় রাখবে অ্যাভারেজ আমাদের যা ছিল তাই থাকবে, অ্যাভারেজে কোনো পরিবর্তন হবে না, তাহলে অ্যাভারেজ আমাদের এখনও কত থাকবে? 40ই থাকবে, তাহলে অ্যান্সার আমাদের 40। বোঝা গেল? অঙ্কটা বোঝানোর জন্য এত কিছু বললাম, বাট দেখেই বলা যেত যে এটা 5 বেশি, এটা 5 কম, তার মানে অ্যাভারেজ আমাদের ইকুয়াল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এবার আমরা আসি পরবর্তী কোশ্চেনে, 9 নম্বর কোশ্চেনে। আর এই কোশ্চেনটা যদি তুমি কনসেপ্ট বুঝতে না পারো তাহলে তোমাদের অ্যাভারেজের চ্যাপ্টারটা গিয়ে একবার দেখতে হবে। তাহলে এখানে আমাদের হলো হচ্ছে 8 নম্বর, এরপরে আসি আমরা 9 নম্বর কোশ্চেনে, ঠিক আছে। তো 9 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে দেখো, ইফ চেয়ারস আর বট অ্যাট রেস 1200 ইচ, বলছে চেয়ারগুলো কেনা হচ্ছে প্রত্যেকটা কত? 1200 টাকা দিয়ে, তাহলে কস্ট প্রাইস আমরা এখানে কত পাচ্ছি? প্রত্যেকটার কেনা দাম হচ্ছে 1200 টাকা, অ্যান্ড সোল্ড 1500 টাকা, আর সেল করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে কত? 1500 টাকায় বিক্রি করা হচ্ছে, বোঝা গেল? 1500 টাকায় বিক্রি করা হচ্ছে। এরপর আমাদের বলছে দেন হোয়াট উইল বি দ্য প্রফিট পার্সেন্টেজ, প্রফিট কত? তাহলে সিম্পল দেখো, 1200 জিনিস 1500 বিক্রি করছি আমি, তাহলে তার মানে আমি এখানে বলতে পারি যে আমার 300 টাকার প্রফিট হচ্ছে। 300 টাকার প্রফিট হচ্ছে, সবসময় আমরা প্রফিট ক্যালকুলেট করি কস্ট প্রাইসের ওপর, তাহলে নিচে লিখবো আমরা কস্ট প্রাইস, শতকরায় বার করার জন্য আমরা 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি, 00 সাথে 00 ক্যান্সেল, 3 দিয়ে কাটলে 12কে 4 বারে কাটবে, 4 দিয়ে যদি আমরা 100 কাটি, 4 25 100, তাহলে আমাদের অ্যান্সার কত? 25%। তাহলে প্রফিট কত? 25%-এর। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো, 10 নম্বর কোশ্চেনটা বলছে একটি প্রবন্ধের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বলছে 4:5। তাহলে ক্রয় মূল্য সিপি আর বিক্রয় মূল্য মানে হচ্ছে এসপি, মানে সেলিং প্রাইস, সেটার অনুপাত বলছে 4:5। তার মানে 4 টাকায় যদি আমি জিনিস কিনি, 4 টাকায় যদি আমি জিনিস কিনি সেটা 5 টাকায় বিক্রি করছি, ঠিক আছে। এবার বলছে লাভের শতাংশ কত? তাহলে লাভ কত হচ্ছে? 1 টাকার লাভ হচ্ছে 4 টাকার জিনিস 5 টাকায় বেচলে, তাহলে আমরা এখানে লিখবো 1 টাকার লাভ হচ্ছে 1 লিখবো। কেনা দাম কত ছিল? কেনা দাম 4 ছিল, সেটা নিচে লিখবো, শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো, 4 দিয়ে কাটলে আমরা পাবো 4 25 100। তার মানে এখানেও আমাদের প্রফিট কত? 25%, অপশন 1 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলছে একটি স্কুলে 55% শিক্ষার্থী মেয়ে, তাহলে টোটাল হয় কত? স্কুলে 100% স্টুডেন্ট হয়, তার মধ্যে আমাদের এখানে গার্লস বলে দিচ্ছে কত? 55%। ইজিলি ক্যালকুলেশন করবে এভাবে অঙ্ক পড়ার সাথে সাথেই। তাহলে বয়েস কত হবে? 100 থেকে 55 বাদ দিয়ে দাও, 55 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 45। তাহলে 45% স্টুডেন্ট হচ্ছে বয়েস, পড়ে থাকবে বাকিটা। এবার বলছে যদি ছেলেদের সংখ্যা হয় 360, আর ছেলেদের অ্যাকচুয়াল সংখ্যা বলছে কত? 360, আর আমরা এখানে পাচ্ছি কত পার্সেন্টেজে? বয়েস 45%, তাহলে আমরা এটাকে ভাগ করবো 45% দিয়ে। মোট শিক্ষার্থী কত? মোট শিক্ষার্থী ছিল 100%, তাহলে 100% বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে, মোট বার করার জন্য। তাহলে এখানে আমাদের পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাবে, আর এটা যদি আমরা কাটাকাটি করি, 9 দিয়ে কাটলে 4 নং 36, আর একটা জিরো উপরে আসে চলে যাবে, আর 9 দিয়ে কাটলে আমরা পাবো 5 নং 45-এর 5, 5 দিয়ে যদি আমরা কাটি, 5 8 40, 8 8-এর সাথে 100-র গুণ, তার মানে আমরা পাবো হচ্ছে 800। তাহলে টোটাল স্টুডেন্ট ছিল কত? 800, অপশান 2 আমাদের অ্যান্সার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন আমাদের বলছে যদি কোনো দ্রব্যের মূল্য 40% কমে যায় এবং এর ব্যবহার 30% বৃদ্ধি পায়, তাহলে পণ্যটির ব্যয় কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি পাবে? এইসব কোশ্চেন স্টার্ট দিয়ে নাও, ভালো কোশ্চেন। এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট সাকসেসিভ ইউজ করবো, 2 বছরের আমাদের অ্যান্সার চলে আসবে। প্রথমে বলছে 40% কমছে, তাহলে আমরা লিখবো -40। এরপর বলছে 30 বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা লিখবো +30, ঠিক আছে, -40 কমছে তাই মাইনাস, বৃদ্ধি পাচ্ছে তাই প্লাস। এবার আমরা করবো গুণ, মাইনাসে প্লাসে কী হবে? প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে এখানে দেবো মাইনাস, তারপরে এই দুটো গুণ করে ওপরে লিখবো, তাহলে 40 × 30, 40 × 30 বাই হবে কত? 100, এটাই সাকসেসিভের সূত্র, ঠিক আছে। তাহলে এবার আমরা জাস্ট আমরা কাটাকাটি করবো 100-র সাথে, এই 00 ক্যান্সেল, তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি, 40-এর থেকে যদি 30 যায় তাহলে -10 থাকবে, আর ওইখানে আছে মাইনাস, আর 3 4 এখানে আছে 12,
তাহলে এটা যোগ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সাইন মাইনাসই থাকবে, এটা হয়ে যাবে 22, 22, তাহলে -22 মানে 22% ডিক্রিজ মানে কমবে। তাহলে অপশান আমাদের 1 আমাদের অ্যান্সার। ইনক্রিজ মানে বৃদ্ধি আমাদের হবে না, 12% অ্যান্সারও আমাদের হবে না, অ্যান্সার হবে 22% ডিক্রিজ, মাইনাস আছে তো ডিক্রিজ হবে অ্যান্সার, মানে কমছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটা দেখো কী বলছে। 13 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে স্রোত বরাবর। স্রোতের অঙ্ক আমি তোমাদের ডিটেলসে করিয়ে রেখেছি, এর আগের শিফটেও করিয়েছিলাম। তো আজকে আমরা ডাইরেক্ট করবো কীভাবে দেখো, স্রোত বরাবর আর স্রোতের বিপরীতে নৌকার গতি 16 কিলোমিটার আর 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে তিনটে আমরা এখানে আঁকবো, আমরা জানি তিনটে আঁকার পরে আমরা আঁকবো হচ্ছে এদিকে হচ্ছে নৌকা, স্রোত আঁকবো। তাহলে এটা হচ্ছে স্রোত। তাহলে স্রোত বরাবর স্রোতের সাথে যখন নৌকা যাচ্ছে তখন তার গতি 16 কিলোমিটার, তাহলে এখানে লিখবো সিম্পল 16। স্রোতের বিপরীতে যখন যাচ্ছে তখন তার গতি হচ্ছে 10 কিলোমিটার, আর এই দুটোর যোগ করে 2 দিয়ে ভাগ করলে চলে আসবে শান্ত জলে গতি। তাহলে এটা আসবে কত, 26/2 মানে এখানে আসবে 13। তাহলে স্রোতের এইখানে আসবে শান্ত জলে নৌকার গতি চলে আসলো কত, 13। এবার বলছে স্রোতের গতি কত হবে, স্রোতের গতি কত হবে। স্রোতের গতি বার করার জন্য এই দুটো বিয়োগ করে দাও, 13 আর 10 বিয়োগ করলে 3, তাহলে এটাই হচ্ছে স্রোতের গতি, অ্যান্সার আমাদের 3। বা এইটাও আমরা বিয়োগ করতে পারতাম, 16 আর 3 বিয়োগ করলে কত আসবে, 16 আর 13 বিয়োগ করলে আসবে 3, এটাও আমাদের স্রোতের গতি বেরিয়ে যাবে। ঠিক আছে, একদম সিম্পল কনসেপ্ট, শুধু তোমাদের কনসেপ্ট জানা থাকবে, অ্যান্সার চলে আসবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কী বলছে, আমাদের এখানে বলছে যদি একটি 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি খুঁটি অতিক্রম করে, একটা জিনিস মাথায় রাখবে, একটা ট্রেন একটা খুঁটি অতিক্রম করা মানে হচ্ছে সে তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা, ব্যাস এইটুকুই হচ্ছে এই অঙ্কতে কনসেপ্ট। এবার আমাদের এখানে বলছে 200 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন একটা খুঁটি অতিক্রম করে 40 সেকেন্ডে, তাহলে ট্রেনের গতি কিলোমিটার প্রতি ঘন্টায় কত। তাহলে একদম সিম্পল কনসেপ্ট লাগাও যে 200 মিটারের ট্রেন ছিল, ঠিক আছে, 200 মিটারের ট্রেন, সেটা 200 মিটার দূরত্বই যাচ্ছে কত, 40 সেকেন্ডে, তাহলে 40 দিয়ে ভাগ করে দাও, ডিস্টেন্স বাই স্পিড, আর ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু চলে আসবে স্পিড। এবার এই স্পিডটা আমাদের আসছে মিটার আর এটা আসছে সেকেন্ডে, মিটার বাই সেকেন্ডে আসে, এটাকে আমাদের কিলোমিটারে নেওয়ার জন্য 18/5 দিয়ে গুণ করে দিতে হবে, একদম সিম্পল কনসেপ্ট। তাহলে এটা ক্যালকুলেশন করো, এক লাইন অ্যান্সার চলে আসবে, কিচ্ছু নেই। তাহলে এই শূন্যর সাথে শূন্য ক্যান্সেল, 4 দিয়ে কাটলে 4 5 20, 5 আসবে, 5-এর সাথে আমাদের এই 5-এর ক্যান্সেল, তাহলে 18 আমাদের অ্যান্সার, 18 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট আমরা 15 নম্বর কোশ্চেনে আসি। 15 নম্বর কোশ্চেনটা আমাদের কী বলছে দেখো, 15 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 15 বলছে 5 বছরের জন্য একটি নির্দিষ্ট, এটাও দেখো কীভাবে ট্রিকের সাহায্যে, ট্রিক না অ্যাকচুয়ালি কনসেপ্টের সাহায্যে কত ফাস্ট করা যায়, ট্রিকের আগে মানে শর্ট ট্রিকের যদি অ্যাপ্লাই করো তার থেকেও ফাস্ট আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। দেখো 5 বছরের জন্য একটি নির্দিষ্ট হারে একটি সরল সুদে একটি রাশি বিনিয়োগ করা হয়েছিল, যদি সুদের হার 2% বৃদ্ধি করা হয়, সুদ যা নেওয়া হতো তার থেকে যদি আমি 2% বেশি করে দিই, তাহলে সুদ বাড়বে কত টাকায়, 190 টাকা। বিনিয়োগকৃত সমষ্টির পরিমাণ কত, মানে প্রিন্সিপালটা কত ছিল, তাহলে সুদ কত বৃদ্ধি পাচ্ছে, 190 টাকা এক্সট্রা দিতে হচ্ছে, তাহলে এটা হচ্ছে সুদ, সেটা লিখবো। এবার দেখো 2% 1 বছরে দিতে হচ্ছে, তাহলে 5 বছরে কত দিতে হবে, 5 দুগুণে 10% টোটাল দিতে হবে, তাহলে এটা হচ্ছে 10%-এর ভ্যালু, বোঝা গেল। কারণ এখানে পার্সেন্ট হিসেবে 10%-এর বৃদ্ধি হচ্ছে আর টাকা হিসেবে 190 টাকা বৃদ্ধি হচ্ছে। এবার শতকরা এবার আমাদের টোটাল প্রিন্সিপাল বার করতে হবে, প্রিন্সিপাল সবসময় হয় 100%, তাহলে 100%-এর ভ্যালু বার করার জন্য 100 দিয়ে গুণ, 10-এর সাথে এখানে 10 ক্যান্সেল, তাহলে এখানে আসবে 1900, কাটাকাটি করলে আমরা অ্যান্সার কত পাচ্ছি, 1900 টাকা। এটাই ছিল আমাদের প্রিন্সিপাল, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, 16 নম্বর কোশ্চেন। 16, এটা ভালো কোশ্চেন, এটা আমরা আগে যে সূত্র দেখিয়েছিলাম এই অঙ্ক করার জন্য সেই সূত্র দিয়েও করতে পারি, বাট এইখান থেকে আমাদের অঙ্কটা এই ক্ষেত্রে আমাদের দিয়েছে হচ্ছে সিম্পল, দেখো 6-এর কিউব, এটা আমাদের আছে 6-এর কিউব প্লাস 7-এর কিউব প্লাস 8-এর কিউব প্লাস এখানে মিডিলে 9 আছে, 9-এর কিউব প্লাস লাস্ট অবধি আছে কত, 10-এর কিউব অবধি আছে। এবার এটা আমরা ডাইরেক্টই করতে পারি, এর জন্য আর কোনো সূত্র দরকারই হবে না। তাহলে ডাইরেক্ট যদি করি, আমরা এখানে 10-এর কিউব মানে আমরা বলতে পারি 1000, 9-এর কিউব মানে 729, কিউব তোমাদের মুখস্থ রাখা উচিত, 8-এর কিউব মানে 512, 7-এর কিউব মানে 343, 6-এর কিউব মানে হচ্ছে 216। সব যোগ করে দাও, সব যদি যোগ করি আমরা এখানে পাবো হচ্ছে 9, আর এদিকে 9 18 20 20 শূন্য হাতে আমার 2, আর এদিকে আমাদের হয়ে যাবে 4 5 6 7 8 9 10, 10-এর শূন্য হাতে আমার 1, 7 আর 1 8 2 10 আর 5 18-র 8 হাতে আমার 1, তাহলে এখানে চলে আসবে 2, তাহলে 2800 আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা যদি আমি ওই সূত্র দিয়ে করতে যাই তাহলে একটু ক্যালকুলেটিভ হয়ে যাবে, তো এই ক্ষেত্রে সূত্র আমাদের দরকার নেই, এখানে আমরা ডাইরেক্টই করতে পারছি, তো ডাইরেক্টই কমপ্লিট করে দেবো, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন আসি, 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন, এটাও ভালো কোশ্চেন, স্টার দিয়ে নাও। ফার্স্ট টাইম করলে তোমার একটু অসুবিধা হবে, বাট একবার দেখে নাও, এরপরে আর কখনো অসুবিধা হবে না। এখানে আমাদের প্রথম দুটো কন্ডিশন বলছে, ভালোভাবে অঙ্কটা আগে বোঝো, অঙ্কটা বলছে আমাদের এখানে 1 নম্বর কন্ডিশন 2 নম্বর কন্ডিশন, ঠিক আছে। এবার আমাদের বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, এখানে কোনটা সঠিক। প্রথম অপশানে বলছে আমাদের 2-এর ওপরে যে পাওয়ার 300 দেওয়া আছে এটা হচ্ছে বড়, এটা মানে এইটা চিহ্ন মানে এটা বড়, যে খোঁচাটা খাচ্ছে তীরে সে হয় ছোট, তাহলে বলছে এটা ছোটোটা হচ্ছে 3-এর ওপরে পাওয়ার যে 200 আছে এটা হচ্ছে ছোট,
আর এখানে বলছে এটা হচ্ছে বড়। এটা আবার আমরা চেক করে দেখবো ছোটো আর বড় কিনা। এবার নিয়ম কি, নিয়ম হচ্ছে দেখো একদম সিম্পল, একদম বেসিক নিয়ম। সেটা হচ্ছে যে এই উপরে যে পাওয়ার আছে এই পাওয়ারের মধ্যে যেগুলো কমন আছে সেগুলো কেটে দাও। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য ক্যান্সেল, এখানে একটা শূন্যর সাথে একটা শূন্য ক্যান্সেল, তাহলে ইজি হয়ে গেল। এখানে 2 এর কিউব মানে কত, 2 এর কিউব 2 ইন্টু 2 ইন্টু 2, 3টে 2 গুণফল, তাহলে এটা আসবে 8। 3 এর স্কোয়ার মানে 3 ইন্টু 3 মানে এটা আসবে 9। তাহলে দেখো অ্যাকচুয়ালি 9 বড়, কিন্তু আমাদের এখানে বলছিল যে এইটা বড়। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি কি, আমরা ক্যালকুলেশন করে দেখলাম অ্যাকচুয়ালি এইটা বড়। তাহলে প্রথম অপশান আমাদের ভুল, তাহলে অপশান প্রথমটা আমাদের কাটা, রং। ঠিক আছে, বোঝা গেল কীভাবে করলাম। নেক্সট আমরা পরেরটা চেক করি। পরেরটাই আছে আমাদের 6-এর উপরে পাওয়ার 100, তারপরে গ্রেটার দেন, এখানে আছে 2-এর উপরে পাওয়ার 300। তাহলে সবার আগে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে 00 সাথে 00 ক্যান্সেল, 6-এর উপরে পাওয়ার 1 মানে 6ই থাকবে, আর এখানে হচ্ছে আমাদের 2-এর উপরে পাওয়ার 3 আছে, তার মানে কিউব করলে হবে 2-এর, এটা হয়ে যাবে 8। তাহলে দেখো এই ক্ষেত্রেও এইটা বড়। চিহ্নটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত ছিল, চিহ্নটা এরকম হওয়া উচিত ছিল, ছোটোটাকে তীর খোঁচা খাওয়ানো উচিত ছিল, কিন্তু চিহ্নটা দিয়েছে এরকম, তার মানে পরেরটাও ভুল আছে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দুটোই ভুল, মানে নাইদার 1 নর 2। ঠিক আছে, কোনোটাই হবে না। কীভাবে করলাম বোঝা গেলো? ভালো অঙ্ক ছিল, স্টার দিয়ে নিও। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে যে ইফ এত, মানে আমাদের আছে হচ্ছে 34p আর 8 আছে, 34p আর 8 আছে। এটা বলছে ডিভিজিবল বাই 9, 9 দ্বারা এটাকে ভাগ করা যাচ্ছে, ডিভিজিবল বাই 9, 9 দ্বারা ভাগ করা যাচ্ছে। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি, পি এর ভ্যালুটা বার করতে হবে। 4টে অপশান দেওয়া আছে। তাহলে 9-এর দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে একদম সিম্পল, আমরা ডিজিট সাম ইউজ করব। সেটা হচ্ছে যে এখানে 8, ঠিক আছে, এখানে 8 হচ্ছে, আর এদিকে 4 যোগ করো, 8 আর 4 যোগ করলে কত হবে, 8 আর 4 যোগ করলে হবে হচ্ছে 12। বা আরেকটু অন্যভাবে দেখাই, আরও ভালোভাবে দেখাই। ডিজিট সাম 9 মানে হচ্ছে যেখানে 9 হবে সেটা আমরা ক্যান্সেল করে দেবো। সিম্পল দেখো, 3-এর থেকে 1 এখানে 8কে দিয়ে দাও, 3-এর থেকে 8 এখানে 3-এর থেকে 1 দিয়ে দিলে 8-এর জায়গায় এটা হয়ে যাবে 9, আর এটা হয়ে যাবে পি, এটা হয়ে যাবে 4, এটা 3টা হয়ে যাবে এখন 2, 1 আমরা এখান থেকে 8কে 9 বানিয়ে দিয়েছি, তাহলে এই 9 হচ্ছে ক্যান্সেল হয়ে গেল। 4 আর 2 এখানে কত হচ্ছে, 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, তাহলে 6-এর সাথে কত যোগ করলে এখানে পি এর জায়গাতে কত যোগ করবো যাতে 9 হয়, 6-এর জায়গায় এখানে আমরা 3 যোগ করবো 6-এর সাথে পি এর জায়গায়, তাহলে 3 যোগ করলেই আমাদের হয়ে যাবে 6 আর 3 9, তাহলে এটা ডিভিজিবল হয়ে যাবে 9 দ্বারা, তাহলে অ্যান্সার আমাদের 3। বোঝা গেল? জাস্ট আমাদের টোটালে যোগফলে 9 বানাতে হবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন বলছে 3টি ট্যাপ পি কিউ আর যথাক্রমে 20, 30, 40 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। আচ্ছা, তাহলে আমরা সবার আগে এটা লিখে নিই যে পি কিউ আর আর আছে, তারা 20, 30 আর 40 মিনিট টাইম নেয়। 20, 30 আর 40 মিনিট টাইম নেয় পূর্ণ করতে। বলছে যদি 3টি পাইপই খোলা হয় তাহলে ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে ভর্তি হতে কত সময় লাগবে, পূরণ করতে কত সময় লাগবে। একদম সিম্পল কোশ্চেন। তাহলে আমাদের 3টিই খোলা হচ্ছে একসাথে। সবার আগে আমরা কী করবো, লসাগু বার করবো। লসাগু আমাদের এখানে হয়ে যাবে 3 4 12, 120 লসাগু হয়ে যাবে। এটা 20 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 6, 30 দিয়ে কাটলে আমরা পাবো 4, 4 দিয়ে কাটলে আমরা পাবো 3। তাহলে এখানে 6 আর 4 10 আর 3 13, টোটাল হচ্ছে কত, ক্ষমতা হচ্ছে 13। 3 জন একসাথে চলে 13 13 করে ভর্তি করবে। তাহলে 120কে আমরা সিম্পল কী করবো, এই 13 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে 13 দিয়ে যদি আমরা ভাগ করি, 9 13 আমরা এখানে পাবো কত, 117 পাবো। তাহলে আমাদের এখানে নামবে 3, তাহলে আমরা পাচ্ছি কত, 3/13। ঠিক আছে, এই 3টা উপরে চলে যাবে আর এই 13টা এখানে চলে আসবে। এগুলো একদম বেসিক জিনিস। তাহলে আমাদের অ্যান্সার কত, অ্যান্সার আমাদের 9/3 অপশান 1 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনটা দেখো আমাদের এখানে কী বলছে। 20 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে যে দুটি পাইপ ইউ ভি যথাক্রমে 12 ঘন্টা এবং 20 ঘন্টার মধ্যে একটি চৌবাচ্চা ভর্তি করতে পারে। তাহলে ইউ আর ভি আছে, ইউ করতে পারে 12 ঘন্টায়, ভি করতে পারে 20 ঘন্টায়। এবার বলছে পাইপ ডাব্লু 8 ঘন্টার মধ্যে খালি করতে পারে। পাইপ ডাব্লু যেটা আছে 8 ঘন্টার মধ্যে খালি করতে পারে, তো খালি মানে মাইনাস নেবো আমরা, হ্যাঁ, নেগেটিভ নেব। এবার বলছে যদি 3টি পাইপ একসাথে খুলে দেওয়া হয় তাহলে কত ঘন্টার মধ্যে চৌবাচ্চাটি পূর্ণ হবে। 3টি যদি একসাথে খুলি তাহলে কতক্ষণে পূর্ণ হবে। সবার আগে আমাদের কাজ হবে কি, এগুলোর আমাদের লসাগু বার করা। তাই লসাগু যদি আমি বার করি, এখানে আমাদের হচ্ছে 20 মানে 4 × 5, আর এদিকে 8 মানে হচ্ছে 4 × 2, 12 মানে হচ্ছে 3 4 12, তাহলে 3ও চলে আসবে। তাহলে আমরা পাবো হচ্ছে 4 5 20, 3 2 6। তাহলে লসাগু কত আসবে, 20, আর এদিকে আসবে 6, 6 2 12, 120। 120 আমাদের এখানে লসাগু চলে আসবে। ঠিক আছে, 12 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 10, 20 দিয়ে আমরা এখানে কাটলে পাবো হচ্ছে 6, 8 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 15। আর এই 15টা পাবো আমরা এখানে, যেহেতু এটা বার করে দিচ্ছে জল, তাহলে এই 15টা হবে হচ্ছে মাইনাসে। ঠিক আছে, এইবার আমাদের এখানে কি বলছে
বলছে 3 জনই যদি একসাথে চলে তাহলে কত টাইম লাগবে। দেখো এখানে 10 আর 6 16 তো ভর্তি করবে, সেখান থেকে 15 বেরিয়ে যাবে। তাহলে 10 16 থেকে যদি 15 আবার মাইনাস হয়ে যায় তাহলে এখানে প্লাস হবে কত, 1 1 করে ভর্তি হবে। ঠিক আছে, 16 থেকে 15 বাদ দিয়ে দাও, 1 1 করে ভর্তি হচ্ছে তাহলে 1 1 করে ভর্তি হবে। তাহলে টোটাল 120 ক্যাপাসিটি, সেটাকেই যদি আমি 1 1 করে ভর্তি করি তাহলে আমাদের 120 মিনিট টাইম লাগবে। এটাই আমাদের অ্যান্সার, অপশান 2 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, 21 নম্বর কোশ্চেনটা বলছে একটি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বলছে এত। তাহলে ঘনক কীরকম দেখতে হয়, ছবিটা আমরা এখানে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের ঘনক। ঠিক আছে, এবার আমাদের কোশ্চেনে বলছে যে এই যে ঘনকটা আছে, ঘনকের সমগ্র পৃষ্ঠের এই যে একটা এখানে তল, এখানে তল, এখানে তল, এই একটা তল, এই একটা তল, টোটাল 1 2 3 4 5 আর পিছনে একটা 6টা, টোটাল 6টা তল হয়। ঠিক আছে, তাহলে টোটাল এখানে তল কটা হয়, 6টা তল হয়। আর ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র আছে একটা, সেটা হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার। তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত বলছে, 294। তাহলে এইটা ইকুয়াল টু লিখে দিই, সমগ্র তলে ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা লিখব 294। এটা হচ্ছে সূত্রটা। এবার আমরা কাটাকাটি করব, 6 দিয়ে যদি আমরা কাটি, 6 দিয়ে কাটলে 4 6 24, আর এদিকে থাকবে হচ্ছে, এদিকে থাকবে আমাদের 5 4 54, 6 9 54। ঠিক আছে, তাহলে 49 আসছে, তাই এই স্কোয়ারটা ওপাশে গেলে কী হবে, রুট হয়ে যাবে। তার মানে আমরা পাবো হচ্ছে বাহু, বাহু ইকুয়াল টু আমরা পাচ্ছি 7 7 49 7। তাহলে বাহু আমরা কত পেয়ে যাচ্ছি, বাহু আমরা পাচ্ছি 7। তাহলে একটা বাহু 7, আর ঘনকের প্রত্যেকটা বাহু সমান হয়। ঠিক আছে, প্রত্যেকটা বাহুই সমান হয়। বলছে আয়তন কত, আয়তন মানে 3টে বাহুর গুণফল। তাহলে 7-এর কিউব হয়ে যাবে অ্যাকচুয়ালি, 3টে বাহুর গুণফল মানে 7-এর কিউব, মানে আমাদের অ্যান্সার হবে 343 অপশান 1 আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, বলছে একটি প্রবন্ধের চিহ্নিত মূল্য, মানে মার্ক প্রাইস আমাদের বলছে, চিহ্নিত মূল্যের, আচ্ছা একটি প্রবন্ধের চিহ্নিত মূল্য তার ক্রয় মূল্য হবে এখানে। ঠিক আছে, এখানে হবে ক্রয় মূল্যের চেয়ে, কস্ট প্রাইসের চেয়ে 35% বেশি। তাহলে কস্ট প্রাইস যদি হয় 100 টাকা, চিহ্নিত মূল্য হবে তার থেকে 35% বেশি। কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস হবে 35% বেশি, তার মানে হবে হচ্ছে 135। ঠিক আছে, এবার আমাদের বলছে যদি 40% ছাড় দেওয়া হয় তাহলে ক্ষতির শতাংশ কত হবে। এবার দেখো 40% ছাড় দিচ্ছে, ছাড় সবসময় মার্ক প্রাইসের উপর দেওয়া হয়। তাহলে মার্ক প্রাইস এখন কত, মার্ক প্রাইস আমাদের এখন 135 টাকা, সেইটার উপরে 40% ছাড় দিচ্ছে। তার মানে 40% ছাড় মানে 100 থেকে 40 বাদ দাও, 60% বিক্রি করবে, তো 60% মানে হচ্ছে 60/100। এবার এটা ক্যালকুলেশন করো, শূন্যর সাথে শূন্য ক্যান্সেল। আর এবার যদি আমরা 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে এটা পাবো 2, 5 দিয়ে কাটলে আমরা পাবো হচ্ছে 5 2 10, 5 7 35, 2 দিয়ে কাটলে আমরা এখানে পাবো হচ্ছে 6, আর 2 থেকে কাটলে আমরা 6কে কাটলে পাবো আমরা 3। ঠিক আছে, এবার এটা গুণ করে দাও, তাহলে 3 7 21-এর 1, হাতে আমার 2, 3 3 3 2 6 8 81। তাহলে কত আসছে, 81। এই 81 100 থেকে কত কম, 100 থেকে 19 কম, তার মানে আমাদের 19%-এর লস হচ্ছে। তাহলে 19%-এর লস, অ্যান্সার আমাদের অপশান 1। ঠিক আছে, কমপ্লিট। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের হবে হচ্ছে 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে, 23 নম্বর কোশ্চেনটা বলছে দীপক এবং রাজের মাসিক আয়ের অনুপাত। এটা ভালো কোশ্চেন, স্টার্ট দিয়ে নিও, কিন্তু এক লাইনে কীভাবে সলভ করবো সেটাই দেখাচ্ছি। আয়ের অনুপাত বলছে 4:9। তাহলে আমরা এখানে সিম্পল করবো, প্রথম জনের আয় হচ্ছে 4x, আর পরের জনের করে দেবো আমরা 9x, অনুপাত থেকে সরিয়ে দেবো। আর দীপক হচ্ছে প্রথম জন, তাহলে ডি লিখলাম। আর আমাদের দীপকেরটাই বার করতে বলছে, তার মানে 4x-এর ভ্যালু বার করতে হবে। এবার 4x-এর যেহেতু ভ্যালু বার করতে হবে, তাহলে এখানে এক লাইনে অ্যান্সার করা যায় যে 4 দিয়ে যে অপশানটা কাটবে সেটাই অ্যান্সার। 4 দিয়ে আমাদের এটা কাটবে না, এটা অ্যান্সার হবে না, এটা কাটবে না, এটাও অ্যান্সার হবে না। 4, আচ্ছা 4 দিয়ে তো সবকটাই কাটে, কারণ এখানে সবকটা 0 0 0 আছে, 4 দিয়ে সবকটাই কাটবে। ঠিক আছে, চলো সমস্যা নেই। তাহলে আমরা এবার ডাইরেক্ট ক্যালকুলেশনই করি, কোনো ক্ষতি নেই। তাহলে এখানে আমাদের বলছে যে এখানে আমরা করব কি, সবার আগে সিম্পল নিয়মটা বোঝো। এখানে আমরা 4x আর 9x করলাম, তাহলে ইনকাম থেকে আমাদের সেভিংসটা বাদ দিতে হবে। এবার বলছে প্রতি মাসে তারা এত টাকা করে সেভ করে, তাহলে প্রত্যেকের থেকে 9,000 টাকা করে বাদ দিয়ে দাও, 9,000। এবার এখানে 9,000 এরকমভাবে লেখার দরকার নেই, তুমি ডাইরেক্ট 9K লেখো, 9K। ঠিক আছে, তাহলে সিম্পল আমরা কী করবো, ইনকাম থেকে সেভিংসটা বাদ দেবো, তাহলেই পড়ে থাকবে এক্সপেন্ডিচার মানে খরচটা, খরচ কত 1:3, তাহলে লিখবো 1/3। এবার আমাদের অঙ্ক কমপ্লিট, এক লাইনের ক্যালকুলেশন এখানে। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি, 3 4 12 হবে, 9 10 11 12, তার মানে এখানে আসবে 3x ইকুয়াল টু আমরা এখানে পাবো হচ্ছে 9 2 18, 18,000। 3 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 3 6 18, তার মানে এক্সের ভ্যালু কত আসছে, এক্সের ভ্যালু হচ্ছে 6,000। আমাদের বলছে এটার ভ্যালু বার করতে হবে 4x-এর ভ্যালু, তাহলে 4 ইন্টু এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে আমাদের 6,000, 4 6 আমরা পাচ্ছি 24, 24-এর পরে আমাদের 3টে 0। অপশান আমাদের কোনটা, অপশান আমাদের 24,000 কোন অপশানে আছে, অপশান আমাদের 3, অপশান 3 আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি।
নেক্সট দেখো 24 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে। 24 নম্বর কোশ্চেনটা, এটা ভালো কোশ্চেন। 24 নম্বর কোশ্চেনটা বলছে ইউ ভি ডাব্লিউ এক্স চারটি সংখ্যার অনুপাত যথাক্রমে এত। তাহলে আমরা লিখবো ইউ ভি ডাব্লিউ এক্স। এই চারটে সংখ্যার অনুপাত আমাদের কত বলছে? এই চারটে সংখ্যার অনুপাত বলছে আমাদের 2:7। আচ্ছা, এখান থেকে আমরা 2 থেকে সরিয়ে একবারে ডাইরেক্ট এক্স করে নিচ্ছি। এখানে হচ্ছে 2x, পরেরটা হচ্ছে 7x, তারপরেরটা হচ্ছে 9x, এটা হচ্ছে 9x, তারপরেরটা হচ্ছে 11x। এবার আমাদের বলছে, ভালোভাবে দেখবে, এবার এইখানে আমাদের বলছে যে ইউ এবং এক্সের যোগফলের চেয়ে ভি এবং ডাব্লু এর যোগফল 45 বেশি। তাহলে ইউ আর এক্সের যোগফল মানে হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে 11 আর 2 এটা কত হচ্ছে? 13, 13x। আরেকটা বলছে ভি আর ডাব্লু যদি আমরা দেখি তাহলে এই দুটো হবে, এই দুটো যোগ করো, তাহলে এই দুটো যোগ করলে আমরা পাবো 16x। তাহলে এই দুটোর যে গ্যাপ, পার্থক্য আমাদের কত বলছে? 45, মানে একটা থেকে একটা 45 বেশি, মানে এই দুটোর পার্থক্য হচ্ছে 45। তাহলে এখানে পাচ্ছি আমরা 3x ইকুয়াল টু পাচ্ছি আমরা 45। তাহলে এক্সের ভ্যালু পাচ্ছি 3 15 45 15, কমপ্লিট। এবার বলছি ইউ আর এক্সের আমাদের প্লাসে ভ্যালু বার করতে হবে। তাহলে ইউ প্লাস এক্স, তার মানে এটা হচ্ছে 13x হবে। এদিকে 2x আর এদিকে 11x, এটা হবে 13x। 13x মানে হচ্ছে 13 ইন্টু আমাদের করতে হবে এক্সের ভ্যালু হচ্ছে 15। তাহলে আমরা পাবো 3 15 45-এর 5, হাতে আমার 4, 15 আর 4 এদিকে হয়ে যাবে 19, 195। অপশান বি আমাদের অ্যান্সার, ঠিক আছে, কমপ্লিট, কোনো অসুবিধা নেই। নেক্সট এবার আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, আমাদের আজকের লাস্ট কোশ্চেনে 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেনটা বলছে 11 জন ছাত্রের একটি দলের গড় ওজন বলছে 37 কেজি। তাহলে 11 জন ছাত্র আছে, তাদের গড়ে ওজন কত হচ্ছে? প্রত্যেকের 37 কেজি ওজন হচ্ছে। একজন ছাত্র দল ত্যাগ করে, তখন দলের গড় ওজন 35 কেজি হয়ে যায়। তাহলে একজন যখন এখান থেকে দল থেকে বেরিয়ে গেল, তখন ওজন হয়ে যাচ্ছে কত? বাকিদের ওজন হয়ে যাচ্ছে 35 কেজি। বোঝা গেল? তাহলে বাকি 11 জনের মধ্যে যদি একজন বেরিয়ে যায়, তাহলে এখন আছে কত? 10 জন। তাহলে এই 10 জনেরই ওজন হয়ে যাচ্ছে কত? প্রত্যেকের এখন 35 কেজি। এবার একটা জিনিস এখানে সিম্পল বোঝো, যে শিক্ষার্থী গেছে তার ওজনটা আমাদের জানতে চাইছে। তাহলে এই যে ব্যক্তি গেছে তার ওজনটা বার করতে হবে। যে ব্যক্তি গেছে সে যদি 37ই নিয়ে যেত, যেটা গড় সেটাই নিয়ে যেত, তাহলে গড়ের কোনো পরিবর্তন হতো না। কিন্তু সে কী করেছে? সে যখন গেছে, বাকি যে 10 জন আছে প্রত্যেকের 37 থেকে 35 হয়ে যাচ্ছে, তার মানে প্রত্যেকের 2 কেজি করে কমছে। তাহলে আমি বলতে পারি 2 কেজি করে কমছে, এরকম কতজন আছে? 10 জনের। তাহলে 10 জনের থেকে 2 কেজি করে নিয়ে বেরিয়ে গেছে সে, 10 দুগুণে 20 সে নিয়ে বেরিয়ে গেছে। তাহলে 20 এদের থেকে নিয়ে গেছে, আর সে নিজের যে 37 সেটাও নিয়ে গেছে। তাহলে সে নিয়ে গেছে টোটাল 57, ঠিক আছে। 57 হচ্ছে তার ওজন, ঠিক আছে। অপশান 3 আমাদের এই অঙ্কটার অ্যান্সার।